এত ভনিতা না করে তখনই বলতে পারতেন। আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কেন? আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম। আমাকে কিডন্যাপ করে কে নিয়ে আসতে বলেছিল আপনাকে? কিডন্যাপ করে নিয়ে না আসলে তোমার আমার ডিভোর্স হতো আগামীকাল। কলারে রাখা অথৈর হাতের ওপর নিজের হাত রেখে শান্ত সুরে বলল প্রহর। অথৈ যেন আরো চটে গেল। তুমি কিন্তু এখনও আমার উপর চেঁচাচ্ছ অথই। আমি তোমাকে সত্যিটা এই জন্যই জানাতে চাইনি যে যেন তুমি আমাকে আমাদের প্যারেন্টসদের নেওয়া সিদ্ধান্তের ওপর নিজের সিদ্ধান্ত বানিয়ে ফেলো। আমি চেয়েছি তুমি যেন শুধু আমাকে ভালোবেসে আমাকে মেনে নাও। ভালোবাসা ভালোবাসবে দূরের কথা, প্রপোজ করার পর তুমি আমাকে কি বললে? তুমি অন্য কারো সঙ্গে কমিটেড। জানো ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছিলাম। মানুষ যে টাকা পয়সা ছাড়াও ভালোবাসার অনুভূতিতে আটকে যেতে পারে সেদিনই উপলব্ধি করতে পারলাম আমি। রাঙামাটি থেকে ফিরে সোজা বাড়িতে গিয়ে আম্মিকে বলেছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে। আম্মি সব অ্যারেঞ্জ করলেন ঠিকই, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অথৈ নামক নাম ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না, কারণ আমার মস্তিষ্ক অজান্তেই আমার ভূত ভবিষ্যৎ সব কিছুতেই অথৈকে সেট করে ফেলেছে। যেদিকে যাই মস্তিষ্কের সকল স্নায়ুকোষ অথৈকে মনে করিয়ে দেয় অথৈকে আবির স্পর্শ করবে, ভালোবাসবে। শীতের সকালের মিষ্টি রোদে একই চাদরের তলে তারা একে অপরের সঙ্গে মিশে থাকবে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আবির কেন তোমায় পেয়ে যাবে কোনো সাধনা ছাড়াই। ওয়েট, আবিরের কথা এখানে আসছে কেন? আলফাজ আঙ্কেল আমাকে জানিয়েছেন একবার তোমার আমার ডিভোর্স সম্পূর্ণ হলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হবে। তাছাড়া তুমি নিজেই তো আমাকে বললে তুমি কারো কমিটেড। প্রহরের মুখে এই কথা শুনে অথৈ হাত দিয়ে মনে মনে বলল, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি যে আপনার সাথে কমিটেড এটা তো জানতাম না। আপনাকে পাওয়ার জন্যই তো সেই অচেনা ডিভোর্স দিতে চাইলাম। আনমনে ভয়ে আটকে উঠল অথৈ। প্রহর অথৈকে আটকে উঠতে দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে অথই? শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে আমি। কিছুক্ষণ বিশ্রাম নাও, আমাকে একটু বের হতে হবে। প্রহর অথৈর হাত ধরে বিছানার দিকে অগ্রসর হবার সময় কথাগুলো বলল। মানুষটা যে এতটা পাগল ছিল ওর জন্য কখনো বুঝতেও দেয়নি। এত ভালোবাসা বুকে বই বেরিয়েছে, অথচ একটিবারও ক্লান্ত হয়নি। একটিবারও বলেনি যে তোমাকে ভালোবেসে আমার ক্লান্ত লাগছে। খানিকটা ভালোবাসার বোঝা তুমিও কাঁধে তুলে নাও। অথৈ মৃদু হেসে প্রহরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসা নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যেদিন পাশ করবেন সেদিন জানতে পারবেন আপনার অথৈ কেবল আপনাকেই পেতে চেয়েছে আর কাউকে নয়। অথৈকে শুইয়ে রেখে প্রহর চলে যাচ্ছিল। ঠিক তখনই অথৈ প্রহরকে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? এই তো কাছে কোথাও যাচ্ছি। আমিও যাব সঙ্গে। অস্বস্তি কাটিয়ে জবাব এলো অথৈর পক্ষ থেকে। অথৈ আবারও প্রহরকে জিজ্ঞেস করলো, কাছে বলতে কোথায়? এখানে পুকুর আছে? এরই ফাঁকে প্রহরে গিয়ে এসে অথৈর হাত মুঠোয় বন্দি করে বলল। বাইরে গেলেই দেখতে পারবে। অথৈ প্রহরের সঙ্গে বেরিয়ে এলো। প্রহর ঘরের দরজা খুলে বের হবার পর অথৈর চোখের সামনে উন্মুক্ত হলো একটি বিয়েবাড়ির দৃশ্য। গুরুজনদের তাড়াহুড়ো, বাচ্চাদের কোলাহল, পাড়াপড়শির উৎসুক দৃষ্টি সবটাই চোখে পড়ল অথৈর। অথৈ প্রহরের বাহু শক্ত করে চেপে ধরল, তারপর জিজ্ঞেস করলো, আমরা কোথায় আছি? অথৈর প্রশ্নের জবাবে প্রহর মুচকি হেসে খুব মিষ্টি গলায় জবাব দেয়, তোমার শ্বশুর বাড়িতে। তুমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছো। অথৈ বিস্মিত হয়ে দেখছিল চারপাশ। সত্যি কি তাই? ভাবতেই বিস্মিত হলো। প্রহর যদি ডিভোর্স আটকানোর জন্য ওকে কিডন্যাপ করে নিয়ে আসে, তবে ওদের গ্রামের বাড়িতে কেন নিয়ে এসেছে? প্রহর যেন অথৈর মুখ দেখে মনের হাল বুঝতে পেরেছে। আগামীকাল আমার কাজিন লুবনার বিয়ে। বেশ কয়েকবার ফোনে দাওয়াত কার্ড অবধি পাঠিয়েছে আমার ইউসুফ চাচা। বাবা আম্মি কেউই দাওয়াত অ্যাকসেপ্ট করেননি, কারণ যেদিন লুবনার বিয়ে হবে ওই দিন তোমার আমার বিচ্ছেদের দিন ঠিক হয়েছে। বিচ্ছেদের দিন এখন গোল্লায় গেছে। সোজা বউ নিয়ে এসেছি বোনের বিয়েতে। শেষের কথাগুলো বলার সময়
প্রহরকে বেশ আনন্দিত মনে হচ্ছিল। অথই কেবল প্রহরের সুখী চেহারার দিকে তাকিয়ে নিজের আনন্দ অনুভব করছে। এইটাই কি তোর বউরে প্রহর? ভোর রাইতে বউরে কোলে লইয়া বাইতাইলি? তখন তোর বউয়ের মুখটা দেখতে পারি নাই। দেখি তো তোর বউ কেমন। ষাটোর্ধ্ব বৃদ্ধা প্রহর এবং অথয়ের সামনে এসে কথাগুলো বলল। অথয়ের গালে এক হাত রেখে প্রহরের দিকে তাকিয়ে বৃদ্ধা বলল, সাদে কি আমার নিজের বিয়া করা বউরে তুইলা আনছস? এমন বউরে কেবল পিঞ্জিরার মধ্যেই বন্দি বানায় রাখতে হয়। মন চাইলে একটু বাইর কইয়া দেখবি, নয়তো আটকায় রাখবি। কথাগুলো শেষ করে বৃদ্ধা অথয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি প্রহরের দাদি, তোমারও দাদি হই আমি। অথই দাদিকে সালাম জানালো। দাদি ভীষণ খুশি হলো। অথইকে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলছিল, তোমারে না পাইলে আমার নাতি শেষ হইয়া যাইতো। তোমারে ফেরত আনতে সে ভুল পথ বাইছা নিছে ঠিকই, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ভুল না। অথই আর চোখে একবার প্রহরের দিকে তাকিয়েছিল। দেখলো প্রহর ওর দিকেই তাকিয়ে আছে। অথই লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। প্রহর নিচের ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। দুপুর হতেই আরো অনেক মেহমান আসতে শুরু করলো। সেই সব মেহমানদের মাঝে ছিল অথয়ের বাবা মা এবং প্রহরের বাবা মা। প্রহরের দাদিকে দেখে ওনারা থেমে গেলেন। প্রহরের দাদি ভীষণ আনন্দিত হয়ে ছেলের বউকে বুকে জড়িয়ে ধরে বললেন, কেমন চোখ জুড়াইয়া যায় প্রহরের বউরে দেখলে। নাজিফা অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞেস করলো, ওর বউ ওর লগে থাকবো না তো কি, আমার লগে থাকবো? সেই পরীর লাহান বউ প্রহরের। প্রহর যে এতদিন এই বউয়ের লাইগা ধৈর্য ধইরা আছিল, আমি তো ভাই ভাই অবাক হইয়া যাইতেছি। নাজিফা সহ বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রহর কেন অথইকে কিডন্যাপ করেছে কিছুই বুঝতে পারছে না। আর অথইয়ের বিহেভিয়ার খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে। দুজন আসুক, আজ হাতে নাতে ধরব, তারপর জিজ্ঞেস করব মামলা কি। দুজন ভেতরে ভেতরে কি ফোন দিয়ে আসছে। এদিকে প্রহর, অথই, প্রহরের কিছু কাজিন বাড়ির বাইরে গিয়েছিল, পাশেই বিলের ধারে। এখন বাড়িতে ফিরে এসেছে। উঠোন পেরিয়ে যখন ঘরের কাছাকাছি এলো, তখন পরিচিত কিছু মুখ দেখে প্রহর এবং অথই থমকে দাঁড়ালো। পরিবারের কাছে কি জবাব দেবে ভেবেই ঘাম ছুটে যাচ্ছে প্রহর এবং অথয়ের। অথয়ের পরিবারকে এবং নিজের পরিবারকে দেখে প্রহর শক্ত করে অথয়ের হাত ধরে রাখল। অথই মলিন দৃষ্টিতে এক ক্ষণের জন্য তাকিয়েছিল প্রহরের দিকে। প্রহরের হাসি মাখা মুখটায় অমাবস্যার আধার নেমে এসেছে। অথচ বেশ কিছু সময় আগেও প্রহরের ঠোঁটের কোণে হাসি লেগেছিল। প্রহরের বুকে দহন হচ্ছে। অথয়ের বাবা মাকে দেখে মনে হচ্ছে যেন অথইকে তারা চিরকালের জন্য ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছে। যদি এরকম কিছু হয়, প্রহর সেরফ মরে যাবে। এত বিলাসবহুল জীবনে যদি ভালোবাসা নামক বস্তু না থাকে, তবে বেঁচে থাকা দায়। আলফাজ এবং সাবিনা মেয়েকে দেখে যেন তাদের হৃদয়ে প্রাণ ফিরে পেয়েছেন। সাবিনা এবং আলফাজ অথয়ের সামনে গিয়ে দাঁড়ালো। প্রহরের হাতে বন্দি করে রাখা অথয়ের হাতটাকে মুক্ত করে আলফাজ প্রহরের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার প্রহর, আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে তুলে এনে তুমি মোটেও ভালো করোনি। প্রহরের চোখের সামনে দিয়ে অথইকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আলফাজ। ওদের পেছনে সাবিনা। প্রহর অসহায় হয়ে নাজিফার দিকে তাকালো। নাজিফা চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলল, কিন্তু মায়ের কথায় কি
অশান্ত হৃদয় শান্ত হবে? বুকের ভেতর যেই উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ছে, তা কেবল অথৈকে বুকের মধ্যে আগলে নিতে পারলেই শান্ত হবে। কোনো শান্তিবাণী কাজে আসবে না এখন। প্রহর বিয়ে বাড়ির আমেজ ছেড়ে ঘাট বাঁধানো পুকুরের কাছে চলে যাচ্ছে। নাজিফা এবং এহসান দৌড়ে ছেলের পেছনে ছুটে গেল। বিশাল এক পুকুর, পুকুরের চারপারে অসংখ্য সুপারি গাছ এবং নারকেল গাছের সারি। শান বাঁধানো ঘাটে এসে বসল প্রহর। টলটলে জলের দিকে তাকিয়ে রইল। জলের মাঝে নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রহর আবিষ্কার করলো ওর প্রতিবিম্ব বিদ্রুপের হাসি হাসছে। প্রহর বিস্মিত হয়ে তাকিয়েছিল। প্রহরকে অবাক করে দিয়ে তার নিজের প্রতিবিম্ব বলে উঠল, অথৈয়ের ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য। অথৈ কাকে ভালোবাসে ওসব দেখার সময় আমার নেই। আমি অথৈকে ভালোবাসি এটাই জানি, আর অন্য কিছু জানতে মোটেও উৎসাহী নই। অথই কখনোই তো ছিল না এবং কখনোই তোর হবে না। জোর করে একটা মানুষের দেহ ক্যাটকাতে পারবি, কিন্তু অথৈর মনকে কি দিয়ে বাঁধবি? মানুষকে কি দিয়ে কাবু করা যায় জানিস? ভালোবাসা দিয়ে। কিন্তু অথৈ তো তোকে ভালোবাসে না, আবিরকে ভালোবাসে। যদি তোকে ভালোবাসতো তাহলে এত অস্থিরতা দেখেও কেন বলল না? প্রহর, আপনি অস্থির হবেন না, আমি ভালোবাসি আপনাকে। প্রহরের কথা শুনে প্রহরের প্রতিবিম্ব অট্ট হাসিতে ফেটে পড়ল। প্রহর অবাক হয়ে তাকিয়ে রইল জলে ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে।